বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, সিনিয়র শিক্ষক বাংলা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, সামনে প্রাইমারি নিয়োগ পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা চলছে। আপনারা আশা করি আজকের ক্লাস থেকে বিভিন্ন বিষয়ে উপকৃত হবেন। বিশেষ করে আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে বাংলা ব্যাকরণ বা দ্বিতীয় পত্রের উপর আমি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষা চলছে। প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বিভিন্ন বছরে এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি সলভ করব এবং কি কি বিষয় আসে সেটা আমি দেখার চেষ্টা করব। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা যে বাংলা ব্যাকরণ পড়ি সেই বাংলা ব্যাকরণ কি কি বিষয় নিয়ে আলোচনা করে, তার প্রধান আলোচ্য বিষয় কি, সেগুলো নিয়ে আলোকপাত করব। দেখুন, প্রথমে আসি, যেহেতু বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়ের কথা বলা হয়েছে, তাহলে ব্যাকরণ কথাটা আমরা প্রথমে নিয়ে আসছি। ব্যাকরণ যে শব্দটা, দেখেন ব্যাকরণ বানানে মূর্ধন্য আছে। আমরা নত্য শব্দবিধানে একটি নিয়মে পড়েছি বা জানি যে যে বানানগুলোতে মূর্ধন্য এবং মূর্ধন্য স থাকে সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বানান। অর্থাৎ আপনি এখন প্রশ্ন করবেন, স্যার কিভাবে বুঝবো যে এটা তৎসম বা সংস্কৃত শব্দ? তাহলে দেখুন, ইংরেজির সাথে আমাদের বেশিরভাগ সমস্যাটা হয়ে থাকে। আমরা যখন ইংরেজি কোনো শব্দ পাবো, বিদেশি কোনো শব্দ পাবো, আরবি ফার্সি শব্দ পাবো, আমাদের ভাষায় বেশিরভাগ ইংরেজি এবং বিদেশি শব্দ অর্থাৎ আরবি ফার্সি শব্দ অনেকভাবে জড়িয়ে রয়েছে। তাহলে এই শব্দগুলো যদি আমরা ঠিক পাই, তাহলে দেখবেন ওই শব্দগুলো বাদে যত শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স আছে সবগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। যদি বানানটা ইংরেজি হয় তাহলে দেখবেন দন্ত স হবে অথবা তালব্য স হবে, আর নর ক্ষেত্রে কি হবে? দন্তন্য হবে। তাহলে ব্যাকরণের যেহেতু মূর্ধন্য রয়েছে এবং নত্যবিধানের একটি নিয়ম আছে, রি, র, স, এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়। তাহলে দেখেন ব্যাকরণ বানানে মূর্ধন্য আছে, তাহলে এটা একটি তৎসম বা সংস্কৃত শব্দ। পরীক্ষায় কিন্তু অনেক সময় আসতে পারে ব্যাকরণ একটি কি জাতীয় শব্দ, আপনারা দেবেন ব্যাকরণ একটি তৎসম বা সংস্কৃত শব্দ। তারপরে দেখেন ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি। আমরা এই ব্যুৎপত্তি সম্পর্কে একটু বলে নিই। অনেকে ব্যুৎপত্তিকে উৎপত্তি মনে করেন, আসলে একটু পার্থক্য রয়েছে। ব্যুৎপত্তি মানে হচ্ছে ভাঙা বা বিশ্লেষণ করা। আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি, সেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় শব্দের যে মূল অংশটা সেটাকে আমরা ব্যুৎপত্তি বলে থাকি, অর্থাৎ ভাঙা বা বিশ্লেষণ করা। সেই মূল অংশটা হচ্ছে প্রকৃতি, ঠিক আছে? সেটাই প্রকৃতিটাকে আমরা ব্যুৎপত্তি বলছি, অর্থাৎ ভেঙে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণকে যদি আমি ভাঙি, তাহলে দেখেন বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখানে একটা কথা আছে, আপনারা দেখেন এখানে একটা টিক চিহ্ন মতো আছে। এটা আসলে টিক চিহ্ন না, এটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল নির্দেশ করতে এই চিহ্নটা বসে। আপনারা যখন প্রকৃতি প্রত্যয় পড়বেন, বিশেষ করে কৃত প্রত্যয়, তখন কিন্তু এই চিহ্নটার ব্যবহার আমরা দেখব। কোন ক্রিয়াপদকে ভাঙলে সেটাকে বোঝাতে, সেই মূলটাকে বোঝাতে বা ধাতুকে বা ক্রিয়ামূলকে বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দেখেন ব্যাকরণ একটি কৃত প্রত্যয়, তাহলে ব্যাকরণ শব্দটা একটি কৃত প্রত্যয়, কারণ এখানে ক্রি একটা সংস্কৃত ধাতু, এই ধাতু বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখেন ব্যাকরণের যে ব্যুৎপত্তি সেটা আছে। এখন ব্যুৎপত্তিগত অর্থটা কি, ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। এই যে বি মানে হচ্ছে বিশেষ, তাহলে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ কি বিশ্লেষণ করবে? ব্যাকরণ হচ্ছে বিশেষভাবে ভাষাকে বিশ্লেষণ করবে। পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে, ব্যাকরণ কাকে বিশ্লেষণ করে? ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। ব্যাকরণের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে ভাষা। ভাষায় যদি না থাকে ব্যাকরণের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? তাহলে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। এরপরে দেখেন ব্যাকরণের একটি সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা ছোট ক্লাসে, বিভিন্ন ক্লাসে আমরা পড়ে আসছি, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে বলতে ও পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে, ঠিক আছে? আমরা বড় হয়েছি, বড় ক্লাসে আমাদের চিন্তা ধারণা সবকিছু পাল্টে গেছে। তাহলে আমরা সেরকম একটা সংজ্ঞা নির্ধারণ করেছি। যেমন দেখেন, ভাষার অভ্যন্তরীণ অর্থাৎ ভাষার মধ্যে শৃঙ্খলা আবিষ্কার। আমরা যদি ভাষার কোনো নিয়ম কানুন না দেখি, তাহলে ওই ভাষাটা বিশৃঙ্খল হবে, এলোমেলো হবে। যেমন দেখেন, যখন ব্যাকরণের নিয়ম ছিল না তখন কিন্তু ভাষা এলোমেলো ব্যবহার হয়েছে। সাধু চলিত মিক্স, আঞ্চলিক ভাষা, নানা রকম অসুবিধা হতো। জ্যোতি বা ছেদ চিহ্ন যদি না থাকতো তাহলে আরেক রকম বিশৃঙ্খলা হতো। হ্যাঁ, তারপরে যদি বানানের ক্ষেত্রে যদি নিয়ম কানুন তৈরি করা না হতো, তাহলে দেখেন এক একজন এক এক রকম বানান লিখতো। যেমন দেখেন
বাংলাতে ন রয়েছে 2টা, স রয়েছে 3টা, আমি একটু আগে বলেছি। তাহলে এই বানানগুলো আমাদের বিশৃঙ্খলা হতো, এক একজন এক এক রকম লিখতো। ঠিক আছে, তাহলে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার আর গঠন প্রকৃতি, কিভাবে তার গঠন হবে, প্রকৃতিটা কেমন হবে, যে গ্রন্থ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে ব্যাকরণ। তাহলে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার ও গঠন প্রকৃতি যে গ্রন্থ আলোচনা করে তাকে আমরা ব্যাকরণ বলবো। দেখেন সংবিধান কথাটা আসছে, আমরা জানি যে প্রত্যেকটি দেশ বা প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটি নিয়ম কানুন থাকে, অর্থাৎ একটি দেশ পরিচালনা করার নিয়ম থাকে সংবিধানে, কনস্টিটিউশনে। তাহলে ভাষা কিভাবে চলবে তার নিয়ম কানুন কোথায় থাকে? ব্যাকরণে। এই জন্য একটি প্রশ্ন এসে থাকে, ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান। অথবা আসে ব্যাকরণের ভাষার সংবিধান কি? ব্যাকরণ। তাহলে এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। তারপরে দেখেন ব্যাকরণের সুবিধা কি, প্রয়োজনীয়তা কি, আমরা ব্যাকরণ কেন পড়বো? বিভিন্ন ভাষার বা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি, ভাষা কিভাবে গঠন হয়েছে, সে কিভাবে ব্যবহার হবে, কোথায় বর্ণ ডবল হবে, কোথায় বর্ণ সিঙ্গেল হবে, কোথায় বর্ণ চলে যাবে, কোথায় দ্বিত্বতা হবে, কোথায় আকার আসবে, কোথায় ভিতরে আসবে, এই যে ব্যাকরণের যে আনুষঙ্গিক ভিতরের যে শৃঙ্খলাটা, এটা বিধান করা হচ্ছে ব্যাকরণের কাজ। আর এই কাজের জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে ব্যাকরণের প্রয়োজনীয়তা কেন রয়েছে? ভাষার গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি জানার জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা রয়েছে। দেখেন প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে 4টি, প্রত্যেক ভাষার একটি মৌলিক উপাদান 4টি থাকে। আমরা কোনো একটা ভাষা মুখ দিয়ে বলছি, দেখেন প্রথমত আমরা উচ্চারণ করছি, এগুলো হচ্ছে ধ্বনি, যদি অর্থ থাকে। তারপরে দেখেন এটাকে ইংরেজিতে বলে সাউন্ড। ঠিক আছে, ধ্বনি হচ্ছে সেই আওয়াজ যে আওয়াজের অর্থ আছে, অর্থপূর্ণ আওয়াজকে হচ্ছে ধ্বনি বলে, এটা একটা ভাষার উপাদান। তাহলে মৌলিক 4টি উপাদানের মধ্যে একটি হচ্ছে ধ্বনি বা সাউন্ড। এই ধ্বনিকে যখন আমি লিখবো, লিখতে গেলে কোনো সংকেত, চিহ্ন বা সিম্বল বা প্রতীক ব্যবহার করব, তখন সেটা একটি বর্ণ হবে। তাহলে বর্ণকে ইংরেজিতে বলে লেটার। তাহলে আপনারা জানেন যে তাহলে এইটা হচ্ছে একটা ভাষার মৌলিক উপাদানের মধ্যে অন্যতম বর্ণ। এই বর্ণের মাধ্যমে আমরা যখন বাক্যের একটি উপাদান তৈরি করব, অর্থাৎ সেটাকে বলবো শব্দ, অর্থাৎ অর্থপূর্ণ বর্ণের মিলনে শব্দ গঠিত হয়। এই শব্দগুলো হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদান। এই শব্দগুলোর পাশাপাশি বসিয়ে যদি বক্তার মনে ভাব প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলে বাক্য। তাহলে বাক্য হচ্ছে ভাষার মৌলিক উপাদানের মধ্যে একটি, এবং এই ধ্বনি, বর্ণ বা বাক্যের অর্থ আছে কিনা, শব্দের অর্থ আছে কিনা, সেটা বিচার করা হচ্ছে অর্থতত্ত্ব বা মিনিং এর কাজ। তাহলে প্রত্যেক ভাষার এই 4টি মৌলিক অংশ থাকে। এই 4টি বিষয় নিয়েই ব্যাকরণ আবার আলোচনা করে। তাহলে দেখেন ব্যাকরণের আবার প্রধান আলোচ্য বিষয় এই 4টি। ঠিক আছে, একটা হচ্ছে ধ্বনি বা বর্ণ নিয়ে যেটা আলোচনা করে সেটাকে বলে ধ্বনিতত্ত্ব, ইংরেজিতে বলে ফনোলজি। 2 হচ্ছে শব্দ বা রূপ তত্ত্ব, 3 হচ্ছে বাক্যতত্ত্ব, 4 হচ্ছে অর্থতত্ত্ব। এখন দেখেন আমরা প্রত্যেকটা অংশের মধ্যে বা তত্ত্বের মধ্যে কোন কোন জিনিসগুলো আলোচনা করে, এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। তাহলে প্রথমে দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, ইংরেজি নাম হচ্ছে ফনোলজি। ফোন মানে হচ্ছে তরঙ্গ, ফনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, তরঙ্গ মানে হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এখন দেখেন ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি বিষয়গুলো আলোচনা হয়। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ধ্বনির শ্রেণী বিভাগ। তাহলে ধ্বনি কথাটা থাকলে তো আমরা ধ্বনিতত্ত্বে দেবই। ধ্বনির উচ্চারণ, বর্ণের ব্যবহার, এগুলো ধ্বনি আর বর্ণ কিন্তু এক, কারণ ধ্বনি উচ্চারণে, বর্ণ হচ্ছে লিখিত, কিন্তু দুইটা জিনিস মূলত একই রকম। ধ্বনির পরিবর্তন, ধ্বনি কিভাবে পরিবর্তন হয়, এর ধ্বনি কথাটা আছে, ধ্বনিতত্ত্ব হবে। এরপরে আমরা যে জিনিসগুলো আমরা একটু সমস্যায় পড়ে যাই সেটা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। আপনারা জানেন যে নত্যবিধান এবং সত্যবিধান এগুলো মোটামুটি বানানের নিয়ম। ঠিক আছে, আমরা এটা দিয়ে শব্দ গঠন করছি, কিন্তু শব্দটা গঠন করছি কি দিয়ে? ন বর্ণ দিয়ে এবং স বর্ণ দিয়ে, অর্থাৎ মূর্ধন্য আর মূর্ধন্য স। মূলত আমরা এখানে আলোচনা করব ন এবং স। তাহলে ন এবং স দুইটা ধ্বনি এবং লিখলে হয় বর্ণ। তাহলে এটা ধ্বনি বা বর্ণতত্ত্বের বা ধ্বনিতত্ত্বের একটি বিষয়। এরপরে দেখেন সন্ধি, এটাও কিন্তু পরীক্ষায় আসছে যে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়। আমরা অনেক সময় ভুল করে থাকি, কারণ মনে করি যে সন্ধি মানে শব্দ নিয়ে আলোচনা করে, কারণ বিদ্যা যোগ আলয় এই দুইটা তো শব্দ, আসলে এটা শব্দ মনে হয়। কিন্তু এখানে দেখেন বিদ্যার সাথে আকার, আলোর সাথে আকার, অর্থাৎ প্রথম অংশের শেষ ধ্বনি, দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি, এই দুই ধ্বনি বা বর্ণের মিলনে কিন্তু সন্ধি হয়। তাহলে সেটা হতে পারে, শব্দ গঠন হতে পারে, কিন্তু গঠনটা হচ্ছে কি সাহায্যে? ধ্বনি বা বর্ণের সাহায্যে। তাহলে দুটি ধ্বনি বা বর্ণের মিলনে সন্ধি হলে সন্ধি হয়। তাহলে সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের একটি বিষয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি মূলত খেয়াল করবেন যে বিষয়ের কথাই বলুক না কেন, সেই বিষয়টি কোন বিষয় নিয়ে আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে, তার সংজ্ঞা কি, একটা উদাহরণ সামনে দাঁড় করাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন 2 নম্বর শব্দ বা রূপতত্ত্ব, ইংরেজিতে বলে মরফোলজি। এই শব্দতত্ত্বের মধ্যে রয়েছে লিঙ্গ,
তাহলে লিঙ্গ হচ্ছে জেন্ডার, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। দেখেন এক একটি শব্দ, মা, বাবা, সন্তান, টেবিল, চেয়ার, কলম, এগুলো হচ্ছে এক একটি শব্দ, শব্দতত্ত্বের বিষয়। সংখ্যাবাচক শব্দ, আপনি দেখে বুঝতে পারছেন যে সংখ্যা আছে। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ কথাটা এর সাথেই আছে, অর্থাৎ শব্দতত্ত্বে। বচন, বচন কি? নাম্বার, এক বচন, বহু বচন। যেমন আমি, আমরা, তাহলে দেখেন আমি এক বচন, আমরা বহু বচন। আমি এবং আমরা এক একটি শব্দ। পদাশ্রিত নির্দেশক কি? আর্টিকেল ইংরেজিতে বলে। আমরা দেখেন পদাশ্রিত নির্দেশক, এখানেও এক বচনের ব্যবহার, বহু বচনের ব্যবহার রয়েছে। অর্থাৎ পদে আশ্রিত থেকে যে পদ নির্দেশ করে সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। যেমন যদি বলি একটি দেশ, তাহলে একটি, এই যে টি আছে, তাহলে এই একটি কথাটা হচ্ছে একটা শব্দ, তাহলে এটা শব্দতত্ত্বের বিষয়। সমাস, সংজ্ঞাটা কি? পাশাপাশি দুটি কি শব্দের মিলনে, অর্থাৎ দুই বা ততোধিক শব্দের মিলনে কি হয়? সমাস হয়। যেমন যদি বলি পঙ্কের জন্মে যা পঙ্কজ, তাহলে পঙ্কজটা একটি শব্দ, তাহলে এটা শব্দতত্ত্বের বিষয়, এটা একটা সমাস। উপসর্গ ইংরেজিতে বলে প্রিফিক্স, তাহলে বি যোগ দেশ, বিদেশ, তাহলে বি একটা অব্যয়, এটা যোগে আমরা বিদেশ শব্দটা গঠন করেছি, এটা একটা শব্দ। ধাতু, শব্দমূল বা ক্রিয়ামূলকে ধাতু বলা হয়, ক্রিয়াপদের মূল, যেমন পর, এটা ধাতু। প্রত্যয়, সাফিক্স, শব্দের শেষে অতিরিক্ত যে বর্ণগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রত্যয়। যেমন পর যোগ আ, পড়া, ঠিক আছে, এটা একটা প্রত্যয়। তারপরে শব্দ তো বুঝতেছেন, পদও একই রকম। ক্রিয়ার কালের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ক্রিয়ার কালটা কি? দেখেন আমরা ক্রিয়ার কাল নির্ণয় করার সময় শুধুমাত্র ক্রিয়াপদ দেখি, এটা বর্তমানে আছে, অতীতে আছে না ভবিষ্যতে আছে। তাহলে এটা দেখেন শুধুমাত্র ক্রিয়াপদ দেখছি, এই জন্য এটা ক্রিয়ার কাল। তবে ক্রিয়ার কাল অনেকে ভুল করতে পারেন, কি কারণে? ক্রিয়ার কাল লিখতে গেলে আমাদেরকে বাক্য লিখতে হয়, কিন্তু আমরা বাক্যের যে ক্রিয়াপদ আছে সেটা দেখে বুঝবো বর্তমান, অতীত বা ভবিষ্যৎকাল। তাহলে এটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের বিষয়। অনুজ্ঞা হচ্ছে আদেশ নিষেধ উপদেশ, অর্থাৎ যে শব্দটায় আদেশ নিষেধ উপদেশ অনুরোধ প্রার্থনা এগুলো বোঝাবে সেটা হচ্ছে অনুজ্ঞা। তারপরে দেখেন কারক ও বিভক্তি, এখানে একটু ভুল হয়ে থাকে আমাদের। কারক ও বিভক্তিটা কি? দেখেন কারক নির্ণয় করতে গেলে কিন্তু আমরা বাক্য লিখি, কিন্তু বাক্য লেখার পরে দেখেন এক একটা শব্দের নিচে দাগ দেওয়া হয়, ওই শব্দটাকে আমরা বলি কোন কারক কোন বিভক্তি। তাহলে এখানে শব্দ বা রূপতত্ত্ব নিয়ে এখানে আলোচনা হচ্ছে, লিখতে হচ্ছে বাক্য, কিন্তু বাক্যের একটা শব্দের নিচে দাগ থাকে, এই জন্যই কারক ও বিভক্তি হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের একটি বিষয়। তারপরে দেখেন সম্বন্ধ পদ, পদ আর শব্দ একই, সম্বোধন পদ একই, সম্বন্ধ পদ হচ্ছে সম্পর্ক। যেমন রাজার রাজ্য, রাজার সাথে রাজ্যের সম্পর্ক, এটা একটা শব্দ। সম্বোধন হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে বিভিন্ন নামে ডাকা। আমি যদি বলি ওহে মাঝি আমাকে পার করো, তাহলে আমি মাঝিকে কি বলে ডাকলাম? ওহে বলে। ওহেটা একটা সম্বোধন পদ, তাহলে এটা একটা শব্দ। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে বাক্য গঠনের জন্য যে পদগুলো সাহায্য করে, এগুলো একটা অব্যয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কনজাংশন বা ইন্টারজেকশন, যেমন হতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক, পক্ষে, তরে, জন্য, নিমিত্ত, এগুলো হচ্ছে এক একটি কি শব্দ। তাহলে এই অনুসর্গ হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের একটি বিষয়। এরপরে দেখেন 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাক্যতত্ত্ব, অর্থাৎ ইংরেজিতে বলে সিনট্যাক্স বা পদক্রম। এই বাক্যতত্ত্বের মধ্যে কি জিনিস আলোচনা হয়? আমরা দুইটা জিনিস একটু খেয়াল করব বা তিনটা জিনিস। যেমন দেখেন বাগধারা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? তাহলে বাগধারা দেখেন যেমন কোণে তেমন বর, এজন্য সোনাই সোহাগা। তাহলে সোনাই সোহাগা একটি বাগধারা, দেখেন বাক্যে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা একটা বাক্যতত্ত্বের বিষয়। তারপর আসছি বাচ্য, ইংরেজিতে বলে ভয়েস, বাংলায় বলে বাচ্য। ইংরেজিতে ভয়েস 2 প্রকার, বাংলাতে 3 প্রকার। যদি আমি বলি আমার দ্বারা ভাত খাওয়া হবে না, তাহলে এই যে পুরো বাক্যটাকে দেখেন এখানে মিনিং করা হচ্ছে, পুরো বাক্যটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাহলে বাচ্য হচ্ছে বাক্যতত্ত্বের একটি বিষয়। তারপর দেখেন উক্তি, ইংরেজি বলে ন্যারেশন। আমরা যদি বলি শিক্ষক বললেন পৃথিবী গোলাকার, তাহলে এই যে পুরো বাক্যকে নিয়ে, পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে এটাও একটা বাক্যতত্ত্বের বিষয়। তারপর দেখেন জ্যোতিবাচের চিহ্ন, এটাও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। জ্যোতিবাচের চিহ্ন কোন অংশে আলোচনা হয়? আসলে দেখেন যদি বলি আমি ভাত খাই, এই যে একটা বাক্য লেখার পরে আমি একটা চিহ্ন দেব, সেই চিহ্নটা হচ্ছে দাড়ি। অথবা যদি বলা হয় তোমার নাম কি, তাহলে কি পরে আমি একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দেব, ঠিক আছে। তারপর যদি উড়ে আমরা খেলায় জিতেছি, আমরা জিতেছি, এরপরে একটা বিস্ময় চিহ্ন দেব। তারপরে বিভিন্ন চিহ্নগুলো আমরা ব্যবহার করি, সেগুলো আসলে বাক্যে করা হয়, এই জন্য জ্যোতিবাচের চিহ্ন বাক্যতত্ত্বের একটি বিষয়। এরপরে দেখেন 4 নম্বর, সেটা হচ্ছে অর্থতত্ত্ব, ইংরেজিতে বলে সিমেন্টিক্স। এই পারিভাষিক শব্দগুলো ইংরেজিগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষা অনেক সময় আসে। যেমন দেখেন মুখ্য অর্থ, গৌণ অর্থ। মুখ্য অর্থ কি? যে অবজেক্ট দ্বারা, যে কর্ম দ্বারা প্রধান অর্থ প্রকাশ করে, আর যেটা দিয়ে কম অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে গৌণ, আর যেটা দিয়ে প্রধান করে সেটা হচ্ছে মুখ্য। যদি বলা হয় বাবা আমাকে কলম দিয়েছেন, তাহলে দেখেন এখানে কি দিয়েছেন? কলম। কাকে? আমাকে। এখানে কলম বড় না আমাকে বড়? মূল অর্থটা হচ্ছে কলম দিয়ে, এই কলমটা হচ্ছে ব্যক্তি না বস্তু, তাহলে বস্তুটা হচ্ছে মুখ্য কর্ম আর ব্যক্তিটা হচ্ছে গৌণ কর্ম। তারপর দেখেন লক্ষ্যার্থ আর বাচ্চাত্ব, দুইটা জিনিস, এটা হয়তো খেয়াল রাখবেন। অভিধানে যে অর্থটা থাকে সেটা হচ্ছে বাচ্চাত্ব, আর
আবিধানিক অর্থ বাদে ব্যবহারিক যে অর্থ সেটা হচ্ছে লক্ষ্যার্থ। ঠিক আছে, তাহলে আবিধানিক অর্থকে বাচ্চার্থ বলে আর ব্যবহারিক অর্থকে লক্ষ্যার্থ বলে। এর মধ্যে দেখেন অর্থ কতটাই আছে, অর্থাৎ এটা অর্থতত্ত্বের বিষয়। আর শব্দের যোগ্যতা বিকাশটা কি? বাংলা ভাষায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলো আবিধানিক আর ব্যবহারিক এই দুই অর্থের মধ্যে পার্থক্য রয়েছে। যদি বলা হয় ছেলেটির মাথা ভালো, দেখেন আমরা জানি যে অভিধানে আছে মাথা মানে হচ্ছে শরীরের একটি অঙ্গ বিশেষ বা মুন্ডু, কিন্তু এখানে কিন্তু তা বোঝায়নি। বুঝাইছে কি? এখানে ব্যবহারিক অর্থ আমরা বলছি ছেলেটির মাথা ভালো মানে ছেলেটির মেধা বা ব্রেন বা বুদ্ধি ভালো। তাহলে দেখেন একই শব্দের অর্থ দুই রকম ব্যবহার হচ্ছে। যদি ব্যবহারিকটা হয় সেটা হচ্ছে লক্ষ্যার্থ, আর যদি আবিধানিকটা আমরা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে বাচ্চার্থ। এটা হচ্ছে অর্থতত্ত্বের বিষয়। ইদানিং কালে আধুনিক কালে যারা আমরা বাংলা বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করছি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বাংলা বিষয় নিয়ে পড়ছি, দেখেন এই প্রধান চারটি আলোচ্য বিষয়ের বাদে দুইটি বিষয় আলোচনা করা হয়। এদেরকে বলা হচ্ছে আনুষঙ্গিক আলোচ্য বিষয়। অর্থাৎ ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি বাদে আরো দুইটি বিষয় আলোচনা করা হয়, সেটাকে বলছে আনুষঙ্গিক আলোচ্য বিষয়। সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার আর একটি হচ্ছে অভিধান। এই অভিধান ব্যবহারের নির্দেশিকা নিয়ে অষ্টম শ্রেণীতে একটি পাঠ রয়েছে, অর্থাৎ অভিধান কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, সেটা একটা আলোচনা বিষয়। তাহলে এটাও খেয়াল রাখবেন, ব্যাকরণ আনুষঙ্গিক আলোচ্য বিষয় হচ্ছে ছন্দ অলঙ্কার ও অভিধান তত্ত্ব। এখন দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত যে প্রশ্নগুলো এসেছে আমি সেগুলো একটু দেখার চেষ্টা করছি। দেখেন প্রথমে আসছে বাগধারা ব্যাকরণের কোথায় আলোচনা হয়। তাহলে আমরা একটু আগে বলছি বাগধারা ব্যাকরণের কোথায়, বাক্যতত্ত্বে বা সিনট্যাক্সে বা পদক্রমে আলোচনা হয়। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন এসেছিল জ্যোতিবা ছেদচিহ্ন কোন অংশে আলোচনা হয়। এটাও কিন্তু সেই কি বাক্যতত্ত্বে আলোচনা হয়। তারপরে দেখেন আরেকটি প্রশ্ন এসেছিল এখান থেকে কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা হয়। আমরা একটু আগে বলেছি কারক লিখতে গেলে আমাদের কি লিখতে হয়, বাক্য লিখতে হয়, কিন্তু বাক্যের কোন একটা পদের নিচে বা শব্দের নিচে দাগ থাকে, এই জন্য সেটা কি কোথায় আলোচনা হবে, শব্দ বা রূপতত্ত্বে অর্থাৎ মরফোলজিতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই বিষয়টা থেকে যদি প্রশ্ন আসে আপনারা অবশ্যই ভালো করবেন এবং সঠিক অ্যান্সার করে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ আর নয়, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।